প্রথমেই দেখে নেব আজকের 10টি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ৬৬,০০০ নাম বাদ, তবু বন্দরে আমাকে হারাবে বিজেপির এমন কেউ জন্মায়নি, হুঙ্কার দিলেন ফিরহাদ। সংখ্যালঘু মহিলাদের হাতে পতাকা তুলে দিলেন দিলীপ ঘোষ, তৈরি হলো কমিটি। বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতির নাম ঘোষণা হলো, কে দায়িত্ব পেলেন? মাটির সঙ্গে মিশে যাওয়াটাই ওর দক্ষতা, দলের সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি নীতিনের প্রশংসায় মোদি। সিডনির বিচে জঙ্গি হামলায় মৃত কমপক্ষে 12, নিন্দা প্রধানমন্ত্রী মোদির। চলে যান, আমি এই কেস এখন শুনব না, কোর্টে রুদ্রমূর্তি বিচারক অমৃতা সিনহার। কেন? এসআইআর নিয়ে উজ্জীবিত বিজেপি যুব ভারতী কাণ্ডকে নতুন অস্ত্র করছে, দিলীপের পোস্ট দেখিয়ে কটাক্ষে তৃণমূল। সমুদ্রের গভীরে চীনের নজর এড়িয়ে উদ্ধার হলো অত্যাধুনিক মার্কিন সামরিক সরঞ্জাম, বড় ধাক্কা বেজিংয়ের। নির্বাচন বানচালে ভারতে বসে উস্কানি হাসিনার, অভিযোগে ভারতীয় হাইকমিশনারকে তলব ঢাকার। 19শে ডিসেম্বর কি সত্যিই প্রধানমন্ত্রী বদল? কংগ্রেস নেতার বিস্ফোরক দাবিতে তুঙ্গে জল্পনা। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। নিজের বিধানসভা কেন্দ্র থেকে বাদ যেতে চলেছে প্রায় ৬৬,০০০ নাম, তবু আত্মবিশ্বাসী রাজ্য মন্ত্রিসভার সেকেন্ড ইন কমান্ড ফিরহাদ হাকিম। রবিবার নিজের বিধানসভা কেন্দ্রে একটি অনুষ্ঠান সেরে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ বললেন, নাম বাদ দিয়ে ওরা আমাকে হারাতে পারবে না। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে আমাকে হারাবে বিজেপির এমন কেউ জন্মায়নি এখনও। ভোটার তালিকার নিবিড় সংশোধনী অভিযান চালিয়ে মঙ্গলবার খসড়া তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন, এবং কমিশন সূত্রে ইতিমধ্যেই খবর, কলকাতার 2টি বিধানসভায় প্রতি 3 জন ভোটারের মধ্যে একজনের নাম বাদ যাচ্ছে। এই 2 বিধানসভা হলো চৌরঙ্গি ও জোড়াসাঁকো। এছাড়াও শহরের 9টি বিধানসভায় প্রতি 5 জনের মধ্যে একজনের নাম বাদ যেতে চলেছে, যা পর্যবেক্ষকদের মতে শাসক দলের কাছে মোটেও স্বস্তিদায়ক নয়। বাদ যাওয়া সংখ্যার নিরিখে এগিয়ে রয়েছে চৌরঙ্গি বিধানসভা কেন্দ্র, সেখানে ৭৪,৫৫৩ নাম বাদ যেতে চলেছে। তারপরেই রয়েছে জোড়াসাঁকো কেন্দ্র, সেখানে ৭২,৯০০ নাম বাদ যেতে চলেছে। হাওড়া উত্তরে ৬০,৪১৮, কলকাতা বন্দরে ৬৩,৭৩০, বালিগঞ্জে ৬৫,১৭১, শ্যামপুকুর ৪২,৩০৩, কাশীপুর বেলগাছিয়ায় ৫৩,৩৬০, বেলেঘাটায় ৫৬,৪৮৭, ভবানীপুরে ৪৪,৭৮৭, রাসবিহারীতে ৪২,৫১৯ নাম বাদ যেতে চলেছে। খিদিরপুর ওয়াটগঞ্জে একটি রক্তদান শিবিরে এসে ফিরহাদ বলেন, এসআইআরের মাধ্যমে নির্দিষ্ট একটি সম্প্রদায়ের মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে। আমার পোর্ট এরিয়া থেকে ৬৬,০০০ লোকের নাম বাদ গেছে। যদি একজন বৈধ ভোটারের নামও বাদ যায়, তাহলে আমাদের দল যা ব্যবস্থা নেওয়ার নেবে, সেই সঙ্গে তার সংযোজন। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে আমাকে হারাবে বিজেপির এমন কেউ জন্মায়নি এখনও। নিজের বিধানসভা কেন্দ্র থেকে বাদ যেতে চলেছে প্রায় ৬৬,০০০ নাম, তবু আত্মবিশ্বাসী রাজ্য মন্ত্রিসভার সেকেন্ড ইন কমান্ড ফিরহাদ হাকিম। রবিবার নিজের বিধানসভা কেন্দ্রে একটি অনুষ্ঠান সেরে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ বলেন, নাম বাদ দিয়ে ওরা আমাকে হারাতে পারবে না। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে আমাকে হারাবে বিজেপির এমন কেউ জন্মায়নি এখনও। চলে যান, আমি এই কেস এখন শুনব না, কোর্টে রুদ্রমূর্তি বিচারক অমৃতা সিনহার। কেন? নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্ত, প্রায় ২৬,০০০ চাকরি বাতিল, ২১-এর ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্তের মতো একাধিক উল্লেখযোগ্য রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিভিন্ন বিচারপতিরা যেমন কড়া হাতে নির্দেশ দিয়েছেন, তেমনি বহু সময় তাদের মানবিক রায়ও চোখে পড়েছে। এই হাইকোর্ট বহু কিছুর সাক্ষী। এই কোর্টের ভেতরেই অনেক কিছু ঘটে যায়, যা আগে সচরাচর সামনে আসতো না। তবে এখন যেহেতু মামলার লাইভ করা হয়, বিচারপতিদের বক্তব্য থেকে আইনজীবীদের সওয়াল সবই সামনে আসে, সাধারণ মানুষ সবটা দেখতে পান। ঠিক যেমন সদ্যই একটি মামলার শুনানি চলার মধ্যেই বিচারপতির ধমক খেতে দেখা গিয়েছে এক আইনজীবীকে, আর কোর্ট রুমে সেই ক্লিপই এখন ভাইরাল নেট মাধ্যমে। একটি মামলার শুনানি চলছিল হাইকোর্টে, বিচারপতি ছিলেন অমৃতা সিনহা। কোর্ট রুম তখন নিস্তব্ধ, বিচারপতি বিভিন্ন নথি খতিয়ে দেখতে ব্যস্ত। অপরদিকে আইনজীবীও নিজের সঙ্গে থাকা বিভিন্ন নথি ওলটপালট করে দেখে প্রস্তুতি নিচ্ছিলেন সওয়াল জবাবের। সেই সময় হঠাৎ বিরক্তি প্রকাশ বিচারপতির। কোর্ট রুমের যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে আইনজীবী থুতু দিয়ে নথিপত্র উল্টাচ্ছিলেন।
তা দেখতে পান বিচারপতি সিনহা। তিনি 1 মিনিট লক্ষ্য করেই সঙ্গে সঙ্গে বলেন, দয়া করে থুতু দিয়ে পৃষ্ঠা উল্টাবেন না, এটা খুবই অস্বাস্থ্যকর, এটা করবেন না প্লিজ। পর্যবেক্ষণে ওই আইনজীবী বলেন, আমি দুঃখিত, আই অ্যাম সরি। তারপরে বিচারপতি সিনহার প্রশ্ন, আপনার ব্যান্ড কোথায়? এটা কি পার্সোনাল ম্যাটার আপনার? এখানে উল্লেখ্য, কোর্টরুমে সওয়াল জবাবের সময় আইনজীবীরা কোর্টের পাশাপাশি একটি ব্যান্ড পরে থাকেন। উত্তরে আইনজীবী বলেন, আমি ভুলে গিয়েছি। আবার বিচারপতি সিনহা বলেন, চলে যান, আর আগে হাত ধুয়ে আসুন। আমি নয়তো এই কেস এখন শুনব না, আগে হাত ধুয়ে আসুন। আদালতের অভ্যন্তরে ঘটে যাওয়া অনেক ঘটনা যা আগে সাধারণের সামনে আসতো না, বর্তমানে মামলার লাইভ স্ট্রিমিংয়ের কারণে তা সহজেই জনগণের কাছে পৌঁছাচ্ছে। বিচারপতিদের বক্তব্য থেকে আইনজীবীদের সওয়াল পর্যন্ত সব কিছুই এখন প্রকাশ্যে আসে। অমৃতা সিনহার এই পদক্ষেপ আদালত কক্ষের স্বাস্থ্যবিধি, শালীনতা এবং পেশাদারিত্ব বজায় রাখার বিষয়ে একটি স্পষ্ট ও আপোষহীন বার্তা দিয়েছে। এই ঘটনা আরও একবার প্রমাণ করল যে কলকাতা হাইকোর্ট কেবল ন্যায় বিচার প্রদানেই নয়, বরং বিচারিক শৃঙ্খলা নিশ্চিত করার ক্ষেত্রেও কঠোর মান বজায় রাখে। এসআইআর নিয়ে উজ্জীবিত বিজেপি যুব ভারতী কাণ্ডকে নতুন অস্ত্র করছে। দিলীপের পোস্ট দেখিয়ে কটাক্ষে তৃণমূল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার জানিয়েছেন, সোমবারও বিজেপি যুব ভারতী কাণ্ড নিয়ে পথে নামবে। আওয়াজ তুললেন, যুব ভারতীর ঘটনা ঘিরে যে নিন্দার ঝড় উঠেছে তাকে প্রতিবাদে পরিণত করতে হবে। শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ। যুব ভারতী বিপর্যয়ের রেস দীর্ঘায়িত করার চেষ্টায় বিজেপি। লিওনেল মেসির আগমন ঘিরে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, শনিবার দুপুর থেকেই তা নিয়ে তৃণমূলকে আক্রমণ শানাতে শুরু করেছিল রাজ্যের প্রধান বিরোধী দল। শুধু পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা নন, সুধাংশু ত্রিবেদীর মতো প্রথম সারির জাতীয় মুখপাত্রকে দিয়ে নয়া দিল্লি থেকে তোক দাগানো হয়েছিল। রবিবার পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিন্দার ঝড়কে প্রতিবাদে পরিণত করার ডাক দিলেন। কর্মরত কোনো বিচারপতির নেতৃত্বে তদন্তের দাবি তুলে পরপর দুদিনের প্রতিবাদ কর্মসূচিও ঘোষণা করে দিলেন। এসআইআর নিয়ে এমনিতেই উজ্জীবিত বিজেপি এবার আরও এক নতুন অস্ত্রে তৃণমূলকে ঘায়েল করার সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চাইছে না বলে অনেকে মনে করছেন। বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁয়ের নেতৃত্বে ধর্মতলায় রবিবার বিক্ষোভ দেখানো হলো। তার কয়েক ঘন্টা আগে রাজ্য দপ্তরের সাংবাদিক বৈঠক দেখে শুভেন্দু জানান যে রবিবারের মতো সোমবারও বিজেপি পথে নামবে। তার কথায়, যুব ভারতীর ঘটনা ঘিরে যে নিন্দার ঝড় উঠেছে তাকে প্রতিবাদে পরিণত করতে হবে। আমরা এই বিষয় ছাড়ছি না, প্রতিবাদ চলবে, সবে শুরু। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য শনিবারই সাংবাদিক বৈঠক ডেকে তোপ ডেকেছিলেন রাজ্য সরকারের বিরুদ্ধে। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপির আইটি সেলের সর্বভারতীয় প্রধান অমিত মালবিয়ারও শনিবার থেকেই বিষয়টি নিয়ে সুর চড়াতে শুরু করেছিলেন। তারপরে বিজেপির সর্বভারতীয় মুখপাত্ররা যখন দিল্লি থেকে এই বিষয় নিয়ে সরব হতে শুরু করেন, তখনই বোঝা গিয়েছিল যে যুব ভারতী কাণ্ড নিয়ে তৃণমূলকে চেপে ধরতে বিজেপি তৎপর। রবিবারের সাংবাদিক বৈঠকে শুভেন্দুর তোলা একগুচ্ছ দাবিতেই আরও স্পষ্ট হলো যে এই ঘটনাকে রাজনৈতিক হাতিয়ার করে তুলতে বিজেপি মরিয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবারই প্রাক্তন বিচারপতি আসিম কুমার রায়ের নেতৃত্বে একটি কমিটি গড়ে দিয়েছিলেন যুব ভারতী কাণ্ডের তদন্তের জন্য। শুভেন্দু রবিবার বলেন, নিজের পাড়ার লোকেদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কমিটি বানিয়েছেন। ওই তদন্ত কমিটি আমরা মানি না। হাইকোর্টের কর্মরত বিচারপতির নেতৃত্বে নিরপেক্ষ তদন্ত শুরু করতে হবে। সেই তদন্তে কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ বা বিধাননগর পুলিশ কোনোভাবেই থাকবে না। যারা টিকিট কেটে মেসিকে দেখতে শনিবার যুব ভারতে গিয়েছিলেন তাদের প্রত্যেককে টাকা ফেরত দিতে হবে বলেও শুভেন্দু দাবি করেছেন। ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস এবং দমকল মন্ত্রী সুজিত বসুকে অবিলম্বে বরখাস্ত করার দাবিও তুলেছেন তিনি। বিরোধী দলনেতা রবিবারের সাংবাদিক বৈঠকে বেশ কিছু ছবি দেখিয়েছেন। মেসিকে ঘিরে কখনো ক্রীড়ামন্ত্রী, কখনো তার পরিবার, কখনো মুখ্যমন্ত্রীর পরিবার বা কখনো দমকল মন্ত্রীর পরিবার দাঁড়িয়েছিলেন বলে তিনি দাবি করেছেন। তৃণমূলের প্রথম সারির নেতা মন্ত্রী তথা তাদের ঘনিষ্ঠ লোকজন মেসিকে ওইভাবে ঘিরে রেখেছিলেন বলেই দর্শক আসন থেকে কেউ তারকা ফুটবলারকে দেখতে পাননি বলে শুভেন্দু অভিযোগ করেন। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তার কটাক্ষ, ভোটের আগে মেসিকে দিয়ে খেলা হবে বলিয়ে নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী নিজে অনেক জিনিসপত্র কিনে এনেছিলেন। কার্বাইড দিয়ে যেমন ফল পাকানো হয়, তেমনি মুখ্যমন্ত্রীর ক্ষয়িষ্ণু জনপ্রিয়তা থেকে দলকে উদ্ধার করতে ভোটের আগে মেসিকে দিয়ে খেলা হবে করতে গিয়েছিলেন। উল্টো খেলা হয়ে গিয়েছে। 15 বছরে প্রথমবার গাড়ি ঘুরিয়ে নিয়ে মুখ্যমন্ত্রী পালিয়ে গিয়েছেন। প্রশাসক হিসাবে মমতা কতটা ব্যর্থ তা বোঝাতে শনিবারই তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদে হওয়া মেসির অনুষ্ঠানের ছবি দেখাতে শুরু করেছে বিজেপি। যদিও তেলেঙ্গানায় এখন কংগ্রেস সরকার,
এবং সেখানকার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর উপস্থিতিতে সেখানে মেসির অনুষ্ঠান হয়েছে। তবু সে অনুষ্ঠানে মসৃণ ব্যবস্থাপনার ছবি তুলে ধরতে পশ্চিমবঙ্গ বিজেপি পিছপা হচ্ছে না। কলকাতার মতো হায়দ্রাবাদ, মুম্বই বা দিল্লির ক্ষেত্রেও মেসির অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্ত, কারণ তিনিই মেসির এই ভারত সফরের প্রধান উদ্যোক্তা। শতদ্রুর আয়োজিত অনুষ্ঠান অন্যান্য শহরে সুষ্ঠুভাবে মিটছে, যদিও শতদ্রু এখন পুলিশ হেফাজতে, কিন্তু তৃণমূলের দুর্নীতি ও অপদার্থতার কারণে কলকাতায় তা সম্ভব হলো না। এই ভাষ্য বিজেপি তুলে ধরার চেষ্টা শুরু করেছে। শতদ্রুর গ্রেপ্তারি নিয়েও রবিবার শুভেন্দু প্রশ্ন তুলেছেন। শতদ্রুকে বলির পাঠা করা হচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামীম সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন যে শতদ্রু দত্তকে গ্রেপ্তার করা হয়েছে। শতদ্রু গ্রেপ্তার বলে দুপুর 2:49 জানানো হয়েছে, অথচ এফআইআর নথিভুক্ত হয়েছে সন্ধ্যা 6:35। এফআইআরে ভুল তথ্য দেওয়া হয়েছে বলেও শুভেন্দু অভিযোগ করেছেন। তার কথায় 12:30 থেকে 4টের মধ্যে ঘটনা ঘটেছে বলে এফআইআরে লেখা হয়েছে। ঘটনা আসলে 12:30 নাগাদ শেষ হয়ে গিয়েছে। বিরোধী দলনেতার দাবি, এমনভাবে এফআইআর লেখানো হয়েছে যার সঙ্গে কোনো তথ্য প্রমাণ মিলবে না, ফলে মামলায় দাঁড়াবে না। তিনি বলেন, এফআইআর ওইভাবে করা হয়েছে মন্ত্রীদের বাঁচাতে, মমতার পরিবারকে বাঁচাতে। বিজেপির এই আক্রমণাত্মক মেজাজের মাঝে দলকে অস্বস্তিতে ফেলেছে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের একটি পোস্ট। যুব ভারতী কাণ্ড নিয়ে রাজ্য সরকারকে বিধেই শনিবার পোস্টটি করেছিলেন দিলীপ, কিন্তু মেসিকে সে পোস্টে ক্রিকেটার লেখা হয়েছিল, পরে তা সংশোধন করে ফুটবলার লেখা হয়। কিন্তু তার আগেই দিলীপের পোস্টের স্ক্রিনশট নিয়ে পাল্টা কটাক্ষ শুরু করে তৃণমূল। দিলীপ সে প্রসঙ্গে রবিবার জানিয়েছেন, ওই পোস্টে আমার বক্তব্যের ভিডিও রয়েছে, সেই ভিডিওটা দেখলেই বুঝবেন আমি ফুটবলারই বলেছিলাম। ভিডিওটি যিনি আমার ফেসবুক পেজে পোস্ট করেছেন, ওপরে কয়েক লাইন লিখতে গিয়ে তিনি ভুল করে ক্রিকেটার লিখেছিলেন। ভুলটি নজরে আসার পরে সংশোধন করে নেওয়া হয়। দিলীপের কথায় তৃণমূল দিশেহারা হয়ে এখন খড়কুটো আঁকড়ে বাঁচতে চাইছে। একা দিলীপ নন, পশ্চিমবঙ্গ বিজেপির প্রথম সারির আরও অনেকেই দাবি করেছেন যে তৃণমূল দিশেহারা। এসআইআর প্রক্রিয়ার প্রথম পর্ব শেষ হওয়ার পরে যে পরিমাণ গড়মিলের আভাস মিলছে তা দেখেই তৃণমূল দিশেহারা এবং বিজেপি উজ্জীবিত বলে বিজেপি নেতাদের দাবি। তার মধ্যে যুব ভারতীতে যে ঘটনা শনিবার ঘটেছে তার তৃণমূলকে আরও ব্যাকফুটে ঠেলল বলে বিজেপি নেতারা মনে করছেন। নির্বাচন বানচালে ভারতে বসে উস্কানি হাসিনার, অভিযোগে ভারতীয় হাইকমিশনারকে তলব ঢাকার। শেখ হাসিনা ক্রমাগত উস্কানিমূলক মন্তব্য করে চলেছেন ভারতে বসে। বাংলাদেশের নির্বাচন বানচালের প্ররোচনাও দিয়ে যাচ্ছেন লাগাতার। ভারতই তাকে এই সুযোগ করে দিচ্ছে, এমনই অভিযোগ তুলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয়ন বর্মাকে তলব করল বাংলাদেশের বিদেশ মন্ত্রক। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে এই নিয়ে 5 বার তলব করা হলো ভারতীয় হাইকমিশনারকে। এবার হাসিনা ছাড়াও হাইকমিশনারকে তলবের আরও একটি কারণ রয়েছে। জুলাই অভ্যুত্থানের সমর্থক ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর গুলি হামলা চলেছে গত শুক্রবার। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তদন্তকারীদের অনুমান, দুষ্কৃতীরা হামলা চালিয়ে ভারতে পালিয়ে গিয়েছে। যদি তাই হয়, ভারত যাতে তাদের গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করে তার আর্জি জানানো হয়েছে। জুলাই অভ্যুত্থানের জেরে ক্ষমতাচ্যুত হাসিনা গত 5ই আগস্ট ভারত চলে এসেছিলেন। পরে গণহত্যা মামলায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারপর থেকে নয়াদিল্লির কাছে হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানিয়ে আসছে ঢাকা, কিন্তু নয়াদিল্লি তাতে সাড়া দেয়নি। সম্প্রতি বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ স্থির হয়েছে। হাসিনাও তা নিয়ে বিবৃতি দিয়েছেন। তার প্রেক্ষিতেই বাংলাদেশের বিদেশ মন্ত্রকের বক্তব্য, ভারতে বসে হাসিনা যেভাবে তার সমর্থকদের নানা সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানিয়ে নিয়মিত উস্কানিমূলক মন্তব্য করে চলেছেন, তা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও গণতন্ত্রের জন্য বিপজ্জনক। আসন্ন নির্বাচনের আগে এ নিয়ে উদ্বেগ বেড়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। তাই এ বিষয়ে ভারত সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। বাংলাদেশের বিবৃতিতে লেখা হয়েছে, এই ব্যক্তিরা আসন্ন নির্বাচন বানচাল করতে চাইছেন। এ ধরনের অপরাধমূলক কাজ বন্ধ করতে ভারতের অবিলম্বে পদক্ষেপ কাম্য। প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং গণতন্ত্রের সুরক্ষায় নয়াদিল্লির দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে বাংলাদেশ।